নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের কিচিরমিচিরে। কোলাহলের জগৎ থেকে পা সরিয়ে চলুন চলে যাই গল্পের জগতে। আজ শোনাবো নৌকাডুবি গল্পের ৬ষ্ঠ পর্ব। রমেশ যখন কমলাকে নিয়ে গোয়ালন্দে না গিয়ে অন্য স্টিমারে করে পশ্চিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, তখন কমলা নিজের উদ্যোগে নিজের ঘরকন্যা স্টিমারের মধ্যেই শুরু করলো। সেটা দেখে রমেশ স্থির করলো আসল কথা এবার কমলাকে খুলে বলা উচিত। সত্যি কি রমেশ এবার সব কথা খুলে বলতে পারবে? আজকে সেই গল্পই করব আপনাদের সাথে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন গল্পের আপডেট আপনার কাছেই প্রথম আসবে। শুরু হচ্ছে নৌকাডুবি ৬ষ্ঠ পর্ব। তখনও বেলা যায় নাই, এমন সময় স্টিমার চরে ঠেকিয়া গেল। সেদিন অনেক ঠেলাঠেলিতেও স্টিমার ভাসিল না। উঁচু পাড়ের নিচে জলচর পাখিদের পদাঙ্ক খচিত এক স্তর বালুকাময় নিম্নতট কিছু দূর হইতে বিস্তীর্ণ হইয়া নদীতে আসিয়া নামিয়াছে। সেইখানে গ্রাম্য বধূরা তখন দিনান্তের শেষ জল সঞ্চয় করিয়া লইবার জন্য ঘট লইয়া আসিয়াছিল। তাহাদের মধ্যে কোনো কোনো প্রগলভা বিনা অবগুণ্ঠনে এবং কোনো কোনো ভীরু ঘোমটার অন্তরাল হইতে স্টিমারের দিকে চাহিয়া কৌতূহল মিটাইতেছিল। ঊর্ধ্বনাসিক স্পর্ধিত জলযানটার দুর্বিপাকে গ্রামের ছেলেগুলা পাড়ের উপর দাঁড়াইয়া চিৎকার স্বরে ব্যঙ্গোক্তি করিতে করিতে নৃত্য করিতেছিল। ওপারের জনশূন্য চরের মধ্যে সূর্য অস্ত গেল। রমেশ জাহাজের রেলিং ধরিয়া সন্ধ্যার আভায় দীপ্যমান পশ্চিম দিগন্তের দিকে চুপ করিয়া চাহিয়া রহিল। কমলা তাহার বেড়া দেওয়া রাঁধিবার জায়গা হইতে আসিয়া কামরার দরজার পাশে দাঁড়াইল। রমেশ শীঘ্র পশ্চাতে মুখ ফিরাইবে এমন সম্ভাবনা না দেখিয়া সে মৃদুভাবে একটু আধটু কাশিল। তাহাতেও কোনো ফল হইল না। অবশেষে তাহার চাবির গোছা দিয়া দরজায় ঠক ঠক করিতে লাগিল। শব্দ যখন প্রবলতর হইল তখন রমেশ মুখ ফিরাইল। কমলাকে দেখিয়া তাহার কাছে আসিয়া কহিল, এ তোমার কিরকম ডাকিবার প্রণালী? কমলা কহিল, তা কিরকম করিয়া ডাকিব? রমেশ কহিল, কেন, বাপ মায়ে আমার নামকরণ করিয়াছিলেন কিসের জন্য? যদি কোনো ব্যবহারেই না লাগিবে, প্রয়োজনের সময় আমাকে রমেশবাবু বলিয়া ডাকিলে ক্ষতি কি? আবার সেই একই রকম ঠাট্টা। কমলার কপলে কর্ণমূলে সন্ধ্যার আভার উপরে আরো একটুখানি রক্তিম আভা যোগ দিল। সে মাথা বেঁকাইয়া কহিল, তুমি কি যে বলো তাহার ঠিক নাই। শোনো, তোমার খাওয়ার তৈরি, একটু সকাল সকাল খাইয়া লও। আজ ওবেলায় ভালো করিয়া খাওয়া হয় নাই। নদীর বাতাসে রমেশের ক্ষুধাবোধ হইতেছিল। আয়োজনের অভাবে পাছে কমলা ব্যস্ত হইয়া পড়ে, সেই জন্য কিছুই বলে নাই। এমন সময়ে অযাচিত আহারের সংবাদে তাহার মনে যে একটা সুখের আন্দোলন তুলিল, তাহার মধ্যে একটু বৈচিত্র্য ছিল। কেবল ক্ষুধা নিবৃত্তির আসন্ন সম্ভাবনার সুখ নহে, কিন্তু সে যখন জানিতেছে না, তখনও সে তাহার জন্য একটা চিন্তা জাগ্রত আছে, একটা চেষ্টা ব্যাপৃত রহিয়াছে। তাহার সম্বন্ধে একটি কল্যাণের বিধান সত্যই কাজ করিয়া চলিয়াছে। ইহার গৌরব সে হৃদয়ের মধ্যে অনুভব না করিয়া থাকিতে পারিল। কিন্তু ইহা তাহার প্রাপ্য নহে। এত বড় জিনিসটা কেবল ভ্রমের উপরেই প্রতিষ্ঠিত। এই চিন্তার নিষ্ঠুর আঘাত সে এড়াইতে পারিল না। সে শির নত করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। কমলা তাহার মুখের ভাব দেখিয়া আশ্চর্য হইয়া কহিল, তোমার বুঝি খাইতে ইচ্ছা নাই? ক্ষুধা পায় নাই? আমি কি তোমাকে জোর করিয়া খাইতে বলিতেছি? রমেশ তাড়াতাড়ি প্রফুল্লতার ভান করিয়া কহিল, তোমাকে জোর করিতে হইবে কেন? আমার পেটের মধ্যেই জোর করিতেছে।
এখন তো খুব চাবি ঠক ঠক করিয়া ডাকিয়া আনিলে। শেষকালে পরিবেশনের সময় যেন দর্পহারী মধুসূদন দেখা না দেন। এই বলিয়া রমেশ চারিদিকে চাহিয়া কহিল, কই খাদ্যদ্রব্য তো কিছুই দেখি না। খুব ক্ষুধার জোর থাকিলেও এই আসবাবগুলো আমার হজম হইবে না। ছেলেবেলা হইতে আমার অন্যরকম অভ্যাস। রমেশ কামরার বিছানার প্রভৃতি অঙ্গুলে নির্দেশ করিয়া দেখাইয়া দিল। কমলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। হাসির বেগ থামিলে কহিল, এখন বুঝি আর সবুর হইতেছে না? যখন আকাশের দিকে তাকাইয়াছিলে তখন বুঝি ক্ষুধা তৃষ্ণা ছিল না? আর যেমনই আমি ডাকিলাম অমনি মনে পড়িয়া গেল ভারী ক্ষুধা পাইয়াছে। আচ্ছা, তুমি 1 মিনিট বসো, আমি আনিয়া দিতেছি। রমেশ কহিল, কিন্তু দেরি হইলে এই বিছানাপত্র কিছুই দেখিতে পাইবে না, তখন আমার দোষ দিও না। রসিকতার এই পুনরুক্তিতে কমলার কম আমোদ বোধ হইল না। তাহার আবার ভারী হাসি পাইল। সরল হাস্য উচ্ছ্বাসে ঘরকে সুধাময় করিয়া দিয়া কমলা দ্রুতপদে খাবার আনিতে গেল। রমেশের কাষ্ঠ প্রফুল্লতার ছদ্মদীপ্তি মুহূর্তের মধ্যে কালিমায় ব্যাপ্ত হইল। উপরে শালপাতা ঢাকা একটি চাঙারি লইয়া অনতিকাল পরেই কমলা কামরায় প্রবেশ করিল। বিছানার উপরে চাঙারি রাখিয়া আঁচল দিয়া ঘরের মেঝে মুছিতে লাগিল। রমেশ ব্যস্ত হইয়া কহিল, ও কি করিতেছ? কমলা কহিল, আমি তো এখনই কাপড় ছাড়িয়া লইব। এই বলিয়া শালপাতা তুলিয়া পাতিল ও তাহার উপরে লুচি ও তরকারি নিপুণ হস্তে সাজাইয়া দিল। রমেশ কহিল, কি আশ্চর্য! লুচির জোগাড় করিলে কি করিয়া? কমলা সহজে রহস্য ফাঁস না করিয়া অত্যন্ত নিগুড় ভাব ধারণ করিয়া কহিল, কেমন করিয়া বলো দেখি। রমেশ কঠিন চিন্তার ভান করিয়া কহিল, নিশ্চয়ই খালাসিদের জলখাবার হইতে ভাগ বসাইয়াছ। কমলা অত্যন্ত উত্তেজিত হইয়া কহিল, কখনো না। রাম বলো। রমেশ খাইতে খাইতে লুচির আদি কারণ সম্বন্ধে যত রাজ্যের অসম্ভব কল্পনা দ্বারা কমলাকে রাগাইয়া তুলিল। যখন বলিল, আরব্য উপন্যাসে প্রদীপওয়ালা আলাদিন বেলুচিস্তান হইতে গরম গরম ভাজাইয়া দৈত্যকে দিয়া সওগাত পাঠাইয়াছে, তখন কমলার আর ধৈর্য কিছুতেই রহিল না। সে মুখ ফিরাইয়া কহিল, তবে যাও, আমি বলিব না। রমেশ ব্যস্ত হইয়া কহিল, না না, আমি হার মানিতেছি। মাঝদরিয়ায় লুচি এ যে কেমন করিয়া সম্ভব হইতে পারে আমি তা ভাবিয়া পাইতেছি না, কিন্তু তবু খাইতে চমৎকার লাগিতেছে। এই বলিয়া রমেশ তত্ত্ব নির্ণয় অপেক্ষা ক্ষুধা নিবৃত্তির শ্রেষ্ঠতা সবেগে সপ্রমাণ করিতে লাগিল। স্টিমার চরে ঠেকিয়া গেলে শূন্য ভাণ্ডার পূরণের চেষ্টায় কমলা উমেশকে গ্রামে পাঠাইয়াছিল। স্কুলে থাকিতে জলপানি স্বরূপ রমেশ কমলাকে যে কয়টি টাকা দিয়াছিল তাহার মধ্য হইতে অল্প কিছু বাঁচিয়াছিল। তাহাই দিয়া কিছু ঘি ময়দা সংগ্রহ হইল। উমেশকে কমলা জিজ্ঞাসা করিল, উমেশ, তুই কি খাবি বল দেখি। উমেশ কহিল, মা ঠাকুরুন, দয়া করো যদি, গ্রামের গোয়ালার বাড়িতে বড় সরেস দই দেখিয়ে আসিলাম। কলা তো ঘরেই আছে, আর পয়সা 2 চিড়ে মুড়কি হইলে পেট ভরিয়া আজ ফলার করিয়া লই। লুব্ধ বালকের ফলারের উৎসাহে কমলাও উৎসাহিত হইয়া উঠিল। কহিল, পয়সা কিছু বাঁচিয়াছে উমেশ? উমেশ কহিল, কিছু না মা। কমলা মুশকিলে পড়িয়া গেল। রমেশের কাছে কেমন করিয়া মুখ ফুটিয়া টাকা চাইবে তাই ভাবিতে লাগিল। একটু পরে বলিল, তোর ভাগ্যে আজ যদি ফলার নাই জোটে তবে লুচি আছে, তোর ভাবনা নাই, চল ময়দা মাখবি চল। উমেশ কহিল, কিন্তু মা, দই যা দেখিয়া আসিলাম সে আর কি বলিব। কমলা কহিল, দেখ উমেশ, বাবু যখন খাইতে বসিবেন তখন তুই তোর বাজারের পয়সা চাইতে আসিস। রমেশের আহার কতকটা অগ্রসর হইলে উমেশ আসিয়া দাঁড়াইয়া সসংকোচে মাথা চুলকাইতে লাগিল। রমেশ তাহার মুখের দিকে চাহিল।
সে অর্ধোক্তিতে কহিল, মা, বাজারের পয়সা। তখন রমেশের হঠাৎ চেতনা হইল যে আহারের আয়োজন করিতে হইলে অর্থের প্রয়োজন হয়, আলাদিনের প্রদীপের অপেক্ষা করিলে চলে না। ব্যস্ত হইয়া কহিল, কমলা, তোমার কাছে তো টাকা কিছুই নাই, আমাকে মনে করাইয়া দাও নাই কেন? কমলা নীরবে অপরাধ স্বীকার করিয়া লইল। আহারান্তে রমেশ কমলার হাতে একটি ছোট ক্যাশ বাক্স দিয়া কহিল, এখনকার মতো তোমার ধনরত্ন সব এটিতেই রহিল। এই রূপে গৃহিণীপনার সমস্ত ভারই আপনা হইতেই কমলার হাতে গিয়া পড়িতেছে। রমেশ তাহা প্রত্যক্ষ করিয়া আবার একবার জাহাজের রেলিং ধরিয়া পশ্চিম আকাশের দিকে চাহিল। পশ্চিম আকাশ দেখিতে দেখিতে তাহার চোখের উপরে সম্পূর্ণ অন্ধকার হইয়া আসিল। উমেশ আজ পেট ভরিয়া চিড়া দই কলা মাখিয়া ফলার করিল। কমলা সম্মুখে দাঁড়াইয়া তাহার জীবন বৃত্তান্ত সবিস্তারে আয়ত্ত করিয়া লইল। বিমাতা শাসিত গৃহের উপেক্ষিত উমেশ কাশীতে তাহার মাতামহীর কাছে পলাইয়া যাইতেছে। সে কহিল, মা, যদি তোমাদের কাছেই রাখো তবে আমি আর কোথাও যাই না। মাতৃহীন বালকের মুখে মা সম্ভাষণ শুনিয়া বালিকার কোমল হৃদয়ের কোনো এক গভীর দেশ হইতে জননী সাড়া দিল। কমলা স্নিগ্ধ স্বরে কহিল, বেশ তো উমেশ, তুই আমাদের সঙ্গেই চল। তীরের বনরাজি অবিচ্ছিন্ন মশি খেলায় সন্ধ্যাবধূর আপনার অঞ্চলে কালো পাড় টানিয়া দিল। গ্রামান্তরের বিলের মধ্যে সমস্ত দিন চড়িয়া বন্য হংসের দক্ষিণা আকাশের ম্লায়মান সূর্যাস্ত দীপ্তির মধ্য দিয়া ওপারের তরুশূন্য বালুচরের নিভৃত জলাশয়গুলিতে রাত্রি যাপনের জন্য চলিয়াছে। কাকেদের বাসায় আসিবার কলরব থামিয়া গেছে। নদীতে তখন নৌকা ছিল না। একটি মাত্র বড় ডিঙি গাঢ় সোনালি সবুজ নিস্তরঙ্গ জলের উপর দিয়া আপন কালিমা বহিয়া নিঃশব্দে গুণ টানিয়া চলিয়াছিল। রমেশ জাহাজের ছাদের সম্মুখ ভাগে নবোদিত শুক্লপক্ষের তরুণ চাঁদের আলোকে বেতের কেদারা টানিয়া লইয়া বসিয়াছিল। পশ্চিম আকাশ হইতে সন্ধ্যার শেষ স্বর্ণছায়া মিলাইয়া গেল। চন্দ্রালোকের ইন্দ্রজালে কঠিন জগৎ যেন বিগলিত হইয়া আসিল। রমেশ আপনা আপনি মৃদুস্বরে বলিতে লাগিল, হেম, হেম। সেই নামের শব্দটি যেন সমুধুর স্পর্শরূপে তাহার সমস্ত হৃদয়কে বারংবার বেষ্টন করিয়া প্রদক্ষিণ করিয়া ফেলিল। হেম, হেম। এই নামের শব্দটি যেন সমুধুর স্পর্শরূপে তাহার সমস্ত হৃদয়কে বারংবার বেষ্টন করিয়া প্রদক্ষিণ করিয়া ফিরিল। সেই নামের শব্দটি মাত্র যেন অপরিমেয় করুণাসার্ধ দুইটি ছায়াময় চক্ষুরূপে তাহার মুখের উপরে বেদনা বিকীর্ণ করিয়া চাহিয়া রহিল। রমেশের সর্বশরীর পুলকিত এবং দুই চক্ষু অশ্রুসিক্ত হইয়া আসিল। তাহার গত 2 বৎসরের জীবনের সমস্ত ইতিহাস তাহার মনের সম্মুখে প্রসারিত হইয়া গেল। হেমনলিনীর সহিত তাহার প্রথম পরিচয়ের দিন মনে পড়িয়া গেল। সেই দিনকে রমেশ তাহার জীবনের একটি বিশেষ দিন বলিয়া চিনিতে পারে নাই। যোগেন্দ্র যখন তাহাকে তাদের চায়ের টেবিলে লইয়া গেল, সেখানে হেমনলিনীকে বসিয়া থাকিতে দেখিয়া লাজুক রমেশ আপনাকে নিতান্ত বিপন্ন বোধ করিয়াছিল। অল্পে অল্পে লজ্জা ভাঙিয়া গেল। হেমনলিনীর সঙ্গ অভ্যাস হইয়া উঠিল। ক্রমে সেই অভ্যাসের বন্ধন রমেশকে বন্দী করিয়া তুলিল। কাব্য সাহিত্যে রমেশ প্রেমের কথা যাহা কিছু পড়িয়াছিল সমস্তই সে হেমনলিনীর প্রতি আরোপ করিতে আরম্ভ করিল। আমি ভালোবাসিতেছি মনে করিয়া সে মনে মনে একটি অহংকার অনুভব করিল। তাহার সহপাঠীরা পরীক্ষা উত্তীর্ণ হইবার জন্য ভালোবাসার কবিতার অর্থ মুখস্থ করিয়া মরে, আর রমেশ সত্য সত্যই ভালোবাসে। ইহা চিন্তা করিয়া অন্য ছাত্রদিগকের সে কৃপাপাত্র মনে করিত। রমেশ আজ আলোচনা করিয়া দেখিল,
সেদিনও সে ভালোবাসার বহির্দ্বারেই ছিল। কিন্তু যখন অকস্মাৎ কমলা আসিয়া তাহার জীবন সমস্যাকে জটিল করিয়া তুলিল, তখনই নানা বিরুদ্ধ ঘাত প্রতিঘাতে দেখিতে দেখিতে হেমনলিনীর প্রতি তাহার প্রেম আকার ধারণ করিয়া জীবন গ্রহণ করিয়া জাগ্রত হইয়া উঠিল। রমেশ তাহার দুই করতলের উপর শিরনত করিয়া ভাবিতে লাগিল, সম্মুখে সমস্ত জীবনই তো পড়িয়া রহিয়াছে। তাহার ক্ষুদিত উপবাসী জীবন দুচ্ছেদ্য সংকট জালে বিজড়িত। এই জালকে সে সবলে দুই হাত দিয়া ছিন্ন করিয়া ফেলিবে না? এই বলিয়া সে দৃঢ় সংকল্পের আবেগে হঠাৎ মুখ তুলিয়া দেখিল, অদূরের আর একটা বেতের চৌকির পিঠের উপরে হাত রাখিয়া কমলা দাঁড়াইয়া আছে। কমলা চকিত হইয়া বলিয়া উঠিল, তুমি ঘুমাইয়া পড়িয়াছিলে? আমি বুঝি তোমাকে জাগাইয়া দিলাম? অনুতপ্ত কমলাকে চলিয়া যাইতে উদ্যত দেখিয়া রমেশ তাড়াতাড়ি কহিল, না না কমলা, আমি ঘুমাই নাই, তুমি বসো, তোমাকে একটা গল্প বলি। গল্পের কথা শুনিয়া কমলা পুলকিত হইয়া চৌকি টানিয়া লইয়া বসিল। রমেশ স্থির করিয়াছিল কমলাকে সমস্ত কথা প্রকাশ করিয়া বলা অত্যাবশ্যক হইয়াছে, কিন্তু এত বড় একটা আঘাত হঠাৎ সে দিতে পারিল না। তাই বলিল, বসো, তোমাকে একটা গল্প বলি। রমেশ কহিল, সেকালে এক জাতি ক্ষত্রিয় ছিল, তাহারা। কমলা জিজ্ঞাসা করিল, কবেকার কালে? অনেক কাল আগে? রমেশ কহিল, হ্যাঁ, সে অনেক কাল আগে, তখন তোমার জন্ম হয় নাই। কমলা কহিল, তোমারই নাকি জন্ম হইয়াছিল, তুমি নাকি বহুকালের লোক, তারপরে? রমেশ কহিল, সেই ক্ষত্রিয়দের নিয়ম ছিল, তাহারা নিজের বিবাহ করিতে না গিয়া তলোয়ার পাঠাইয়া দিত। সেই তলোয়ারের সহিত বধূর বিবাহ হইয়া গেলে তাহাকে বাড়িতে আনিয়া আবার বিবাহ করিত। কমলা কহিল, না না, ছি, ও কিরকম বিবাহ? রমেশ কহিল, আমিও ওরকম বিবাহ পছন্দ করি না, কিন্তু কি করিব, যে ক্ষত্রিয়দের কথা বলিতেছি তাহারা শ্বশুর বাড়ি নিজে গিয়া বিবাহ করিতে অপমান বোধ করিত। আমি যে রাজার গল্প বলিতেছি সে ওই জাতির ক্ষত্রিয় ছিল। একদিন সে। কমলা কহিল, তুমি তো বলিলে না সে কোথাকার রাজা? রমেশ বলিয়া দিল, মদ্রদেশের রাজা। একদিন সেই রাজ্য। কমলা আবার কহিল, রাজার নাম কি আগে বলো। কমলা সকল কথা স্পষ্ট করিয়া লইতে চায়, তাহার কাছে কিছুই উজ্জ রাখিলে চলিবে না। রমেশ এতটা জানিলে আগে হইতে আরো বেশি প্রস্তুত হইয়া থাকে। এখন দেখিল কমলা গল্প শুনিতে যত আগ্রহ থাক, গল্পের কোনো জায়গায় তাহার ফাঁকি সহ্য হয় না। রমেশ হঠাৎ প্রশ্নে একটু থমকিয়া বলিল, রাজার নাম রণজিৎ সিং। কমলা একবার আবৃত্তি করিয়া লইল, রণজিৎ সিং মদ্রদেশের রাজা। তারপরে? রমেশ আবার কহিল, তারপরে একদিন রাজা ভাটের মুখে শুনিলেন তাহারই জাতের আর এক রাজার এক পরমা সুন্দরী কন্যা আছে। সে আবার কোথাকার রাজা? মনে করো সে কাঞ্চির রাজা। মনে করিব কি, তবে সত্য কি সে কাঞ্চির রাজা নয়? কাঞ্চিরই রাজা বটে। তুমি তার নাম জানিতে চাও? তার নাম অমর সিং। কমলা কহিল, সেই মেয়ের নাম তো বলিলে না। সেই পরমা সুন্দরী কন্যা। রমেশ কহিল, হ্যাঁ হ্যাঁ, ভুল হইয়াছে বটে, সেই মেয়ের নাম, তাহার নাম চন্দ্রা। কমলা আশ্চর্য, তুমি এমন ভুলিয়া যাও? তুমি তো আমারই নাম ভুলিয়াছিলে। রমেশ কহিল, কোশলের রাজা ভাটের মুখে এই কথা শুনিয়া। কমলা কহিল, কোশলের রাজা কোথা হইতে আসিল? তুমি যে বলিলে মদ্রদেশের রাজা। রমেশ কহিল, সে কি এক জায়গার রাজা ছিল মনে করো? সে কোশলেরও রাজা, মদ্রেরও রাজা। কমলা কহিল, দুই রাজ্য বুঝি পাশাপাশি? রমেশ কহিল, একেবারে গায়ে গা লাগাও।
এই রূপে বারংবার ভুল করিতে করিতে ও সতর্ক কমলার প্রশ্নের সাহায্যে সেই সকল ভুল কোনো মতে সংশোধন করিতে করিতে রমেশ এইরূপভাবে গল্পটি বলিয়া গেল। মদ্ররাজ রণজিৎ সিং কাঞ্চিরাজের নিকট রাজকন্যাকে বিবাহ করিবার প্রস্তাব জানাইয়া দূত পাঠাইয়া দিলেন। কাঞ্চির রাজা অমর সিং খুশি হইয়া সম্মত হইলেন। তখন রণজিৎ সিং এর ছোট ভাই ইন্দ্রজিৎ সিং সৈন্য সামন্ত লইয়া নিশান উড়াইয়া কারান আক্রান দুন্দুবি দামামা বাজাইয়া কাঞ্চির রাজোদ্যানে গিয়া তাঁবু ফেলিলেন। কাঞ্চিনগরে উৎসবের সমারোহ পড়িয়া গেল। রাজার দৈবাজ্ঞ গণনা করিয়া শুভ দিনক্ষণ স্থির করিয়া দিল। কৃষ্ণা দ্বাদশী তিথিতে রাত্রি 2:30 প্রহরের পর লগ্ন। রাতে নগরের ঘরে ঘরে ফুলের মালা দুলিল এবং দীপাবলি জ্বলিয়া উঠিল। আজ রাতে রাজকুমারী চন্দ্রার বিবাহ, কিন্তু কাহার সহিত বিবাহ রাজকন্যা চন্দ্রা সে কথা জানেন না। তাহার জন্মকালে পরমহংস পরমানন্দ স্বামী রাজাকে বলিয়াছিলেন, তোমার এই কন্যার প্রতি অশুভ গ্রহের দৃষ্টি আছে। বিবাহকালে পাত্রের নাম যেন এ কন্যা জানিতে না পারে। যথাকালে তরবারির সহিত রাজকন্যার গ্রন্থিবন্ধন হইয়া গেল। ইন্দ্রজিৎ সিং যৌতুক আনিয়া তাহার ভাতৃবধূকে প্রণাম করিলেন। মদ্ররাজ্যের রণজিৎ এবং ইন্দ্রজিৎ যেন দ্বিতীয় রামলক্ষ্মণ ছিলেন। ইন্দ্রজিৎ আর্যাচন্দ্রার অবগুণ্ঠিত লজ্জারুণ মুখের দিকে তাকাইলেন না। তিনি কেবল তাহার নূপুর বেষ্টিত সুকুমার চরণ যুগলের অলক্ত রেখাটুকু দেখিয়াছিলেন। যথারীতি বিবাহের পরদিনই মুক্তমালার ঝালর দেওয়া পালঙ্কে বধূকে লইয়া ইন্দ্রজিৎ স্বদেশের দিকে যাত্রা করিলেন। অশুভ গ্রহের কথা স্মরণ করিয়া শঙ্কিত হৃদয়ের কাঞ্চিরাজ কন্যার মস্তকের উপরে দক্ষিণ হস্ত রাখিয়া আশীর্বাদ করিলেন। মাতা কন্যার মুখ চুম্বন করিয়া অশ্রুজল সংবরণ করিতে পারিলেন। কাঞ্চি হইতে মদ্র বহুদূর, প্রায় 1 মাসের পথ। দ্বিতীয় রাত্রে যখন বেতসা নদীর তীরে শিবির রাখিয়া ইন্দ্রজিতের দলবল বিশ্রামের আয়োজন করিতেছে, এমন সময় বনের মধ্যে মশালের আলো দেখা গেল। ব্যাপারখানা কি জানিবার জন্য ইন্দ্রজিৎ সৈন্য পাঠাইয়া দিলেন। সৈনিক আসিয়া কহিল, কুমার, ইহারাও আরেকটি বিবাহের যাত্রী দল। ইহারাও আমাদের সসেনীয় ক্ষত্রিয়। অশ্বত্থবাহ সমাধা করিয়া বধূকে পতিগৃহে লইয়া চলিয়াছে। পথে নানা বিঘ্ন ভয় আছে, তাই ইহারা কুমারের শরণ প্রার্থনা করিতেছে। আদেশ পাইলে কিছু দূর পদ ইহারা আমাদের আশ্রয়ে যাত্রা করে। কুমার ইন্দ্রজিৎ কহিলেন, শরণাপন্নকে আশ্রয় দেওয়া আমাদের ধর্ম, যত্ন করিয়া ইহাদেরকে রক্ষা করিবে। এই রূপে 2 শিবির একত্র মিলিত হইল। তৃতীয় রাত্রি অমাবস্যা। সম্মুখে ছোট ছোট পাহাড়, পশ্চাতে অরণ্য। শান্ত সৈনিকেরা ঝিল্লির শব্দেও অদূরবর্তী ঝর্ণার কলধ্বনিতে গভীর নিদ্রায় নিমগ্ন। এমন সময়ে হঠাৎ কলরবে সকলে জাগিয়া উঠিয়া দেখিল, মদ্র শিবিরের ঘোড়াগুলি উন্মত্তের ন্যায় ছুটোছুটি করিতেছে। কে তাহাদের রজু কাটিয়া দিয়াছে এবং মাঝে মাঝে একটা তাঁবুতে আগুন লাগাইয়াছে, ও তাহার দীপ্তিতে অমারাত্রি রক্তিম বর্ণ হইয়া উঠিয়াছে। বুঝা গেল দস্যু আক্রমণ করিয়াছে। মারামারি কাটাকাটি বাঁধিয়া গেল। অন্ধকারে শত্রু মিত্র ভেদ করা কঠিন। সমস্ত উচ্ছৃঙ্খল হইয়া উঠিল। দস্যুরা সেই সুযোগে লুটপাট করিয়া অরণ্য পর্বতে অন্তর্ধান করিল। যুদ্ধ অন্তে রাজকুমারীকে আর দেখা গেল না। তিনি ভয়ে শিবির হইতে বাহির হইয়া পড়িয়াছিলেন। একদল পলায়নপর লোককে সপক্ষ মনে করিয়া তাহাদের সহিত মিশিয়া গিয়াছিলেন। তাহারা অন্য বিবাহের দল। গোলমালে তাহাদের বধূকে দস্যুরা হরণ করিয়া লইয়া গেছে। রাজকন্যা চন্দ্রাকেই নিজেদের বধূ জ্ঞান করিয়া দ্রুত বেগে স্বদেশে যাত্রা করিল। তাহারা দরিদ্র ক্ষত্রিয়। কলিঙ্গে সমুদ্র তীরে তাহাদের বাস। সেজন্য রাজকন্যার সহিত অন্য পক্ষের বরের মিলন হইল। বরের নাম চেত সিং। চেত সিং এর মা আসিয়া বরণ করিয়া বধূকে ঘরে তুলিয়া লইলেন।
আত্মীয় স্বজন সকলে আসিয়া কহিল, আহা, এমন রূপ তো দেখা যায় না। মুগ্ধ চেৎসিং নববধূকে ঘরের কল্যাণ লক্ষ্মী বলিয়া মনে মনে পূজা করিতে লাগিল। রাজকন্যাও সতী ধর্মের মর্যাদা বুঝিতেন। তিনি চেৎসিংকে আপন পতি বলিয়া জানিয়া তাহার নিকট মনে মনে আত্মজীবন উৎসর্গ করিয়া দিলেন। নবপরিণয়ের লজ্জা ভাঙিতে কিছুদিন গেল। যখন লজ্জা ভাঙিল, তখন কথায় কথায় চেৎসিং জানিতে পারিল যে যাহাকে সে বধূ বলিয়া ঘরে লইয়াছে সে রাজকন্যা চন্দ্রা। কমলা রুদ্ধ নিঃশ্বাসে একান্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, তারপরে? রমেশ কহিল, এই পর্যন্তই জানি, তারপরে আর জানি না। তুমিই বলো দেখি, তারপরে কি? কমলা কহিল, না না, সে হইবে না, তারপরে কি আমাকে বলো। রমেশ কহিল, সত্য বলিতেছি, যে গ্রন্থ হইতে এই গল্প পাইয়াছি তাহা এখনো সম্পূর্ণ প্রকাশিত হয় নাই। শেষের অধ্যায়গুলি কবে বাহির হইবে কে জানে। কমলা অত্যন্ত রাগ করিয়া কহিল, যাও, তুমি ভারী দুষ্ট, তোমার ভারী অন্যায়। রমেশ কহিল, যিনি বই লিখিতেছেন তার সঙ্গেই রাগারাগি করো। তোমাকে আমি কেবল এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছি, চন্দ্রাকে লইয়া চেৎসিং কি করিবে? কমলা তখন নদীর দিকে চাহিয়া ভাবিতে লাগিল। অনেকক্ষণ পরে কহিল, আমি জানি না সে কি করিবে, আমি তো ভাবিয়া উঠিতে পারি না। রমেশ কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। কহিল, চেৎসিং কি সকল কথা চন্দ্রাকে প্রকাশ করিয়া বলিবে? কমলা কহিল, তুমি বেশ যা হোক, না বলিয়া বুঝি সমস্ত গোলমাল করিয়া রাখিবে? সে যে বড় বিশ্রী, সমস্ত স্পষ্ট হওয়া চাই তো। রমেশ যন্ত্রের মতো কহিল, তা তো চাই। রমেশ কিছুক্ষণ পরে কহিল, আচ্ছা কমলা, যদি যদি কি? মনে করো আমি যদি সত্য চেৎসিং হই আর তুমি যদি চন্দ্রা হও। কমলা বলিয়া উঠিল, তুমি অমন কথা আমাকে বলিও না, সত্যি বলিতেছি, আমার ভালো লাগে না। রমেশ কহিল, না, তোমাকে বলিতেই হইবে, তাহা হইলে আমারই বা কি কর্তব্য আর তোমারই বা কর্তব্য কি? কমলা এ কথার কোনো উত্তর না করিয়া চৌকি ছাড়িয়া দ্রুতপদে চলিয়া গেল। দেখিল উমেশ তাহাদের কামরার বাহিরে চুপ করিয়া বসিয়া নদীর দিকে চাহিয়া আছে। জিজ্ঞাসা করিল, উমেশ, তুই কখনো ভূত দেখিয়াছিস? উমেশ কহিল, দেখিয়াছি মা। শুনিয়া কমলা অনতি দূর হইতে একটি বেতের মোড়া টানিয়া আনিয়া বসিল। কহিল, কিরকম ভূত দেখিয়াছিলি বল? কমলা বিরক্ত হইয়া চলিয়া গেলে রমেশ তাহাকে ফিরিয়া ডাকিল না। চন্দ্রখণ্ড তাহার চোখের সম্মুখে ঘন বাঁশবনের অন্তরালে অদৃশ্য হইয়া গেল। ডেকের উপরকার আলো নিবাইয়া দিয়া তখন সারেং খালাসিরা জাহাজের নিচের তলায় আহার ও বিশ্রামের চেষ্টায় গেছে। প্রথম দ্বিতীয় শ্রেণীতে যাত্রী কেহই ছিল না। তৃতীয় শ্রেণীর অধিকাংশ যাত্রীর রন্ধনাদির ব্যবস্থা করিতে জল ভাঙ্গিয়া ডাঙায় নামিয়া গেছে। তীরে তিমিরাচ্ছন্ন ঝোপঝাড় গাছপালার ফাঁকে ফাঁকে অদূরবর্তী বাজারের আলো দেখা যাইতেছে। পরিপূর্ণ নদীর খরস্রোত নোঙরের শিকলে ঝংকার দিয়া চলিয়াছে। থাকিয়া থাকিয়া জাহ্নবীর স্ফীত নারীর কম্পবেগ স্টিমারকে স্পন্দিত করিয়া তুলিতেছে। এই অপরিপুষ্ট বিপুলতা, এই অন্ধকারের নিবিড়তা, এই অপরিচিত দৃশ্যের প্রকাণ্ড অপূর্বতার মধ্যে নিমগ্ন হইয়া রমেশ তাহার কর্তব্য সমস্যা উদ্ভেদ করিতে চেষ্টা করিল। রমেশ বুঝিল যে হেমনলিনী কিংবা কমলাও উভয়ের মধ্যে একজনকে বিসর্জন দিতেই হইবে। উভয়কেই রক্ষা করিয়া চলিলে কোনো মধ্যপথ নাই। তবু হেমনলিনীর আশ্রয় আছে। এখনো হেমনলিনী রমেশকে ভুলিতে পারে, সে আর কাহাকেও বিবাহ করিতে পারে, কিন্তু কমলাকে ত্যাগ করিলে এই জীবনে তাহার আর কোনো উপায় নাই। মানুষের স্বার্থপরতার অন্ত নাই। হেমনলিনীর যে রমেশকে ভুলিবার সম্ভাবনা আছে, তাহা রক্ষার উপায় আছে।
রমেশের সম্বন্ধে সে যে অনন্য গতি নহে, ইহাতে রমেশ কোনো সান্ত্বনা পাইল না। তাহার আগ্রহের অধীরতা দ্বিগুণ বাড়িয়া উঠিল। মনে হইল এখনই হেমনলিনী তাহার সম্মুখ দিয়া যেন স্খলিত হইয়া চিরদিনের মতো অনায়ত্ত হইয়া চলিয়া গেল। এখনো যেন বাহু বাড়াইয়া তাহাকে ধরিতে পারা যায়। দুই করতলের উপরে মুখ রাখিয়া সে ভাবিতে লাগিল। দূরে শৃগাল ডাকিল, গ্রামে দুই একটা অসহিষ্ণু কুকুর ঘেউ ঘেউ করিয়া উঠিল। রমেশ তখন করতল হইতে মুখ তুলিয়া দেখিল কমলা জনশূন্য অন্ধকার ডেকে রেলিং ধরিয়া দাঁড়াইয়া আছে। রমেশ চৌকি ছাড়িয়া উঠিয়া গিয়া কহিল, কমলা, তুমি এখনো শুইতে যাও নাই? রাত তো কম হয় নাই। কমলা কহিল, তুমি শুইতে যাইবে না? রমেশ কহিল, আমি এখনই যাইব। পূব দিকের কামরায় আমার বিছানা হইয়াছে, তুমি আর দেরি করিও না। কমলা আর কিছু না বলিয়া ধীরে ধীরে তাহার নির্দিষ্ট কামরায় প্রবেশ করিল। সে আর রমেশকে বলিতে পারিল না যে কিছুক্ষণ আগে সে ভূতের গল্প শুনিয়াছে এবং তাহার কামরা নির্জন। রমেশ কমলার অনিচ্ছুক মন্দ পদবিক্ষেপে অন্তঃকরণে আঘাত পাইল। কহিল, ভয় করিও না কমলা, তোমার কামরার পাশেই আমার কামরা, মাঝের দরজা খুলিয়া রাখিব। কমলা স্পর্ধা ভরে তাহার শির একটুখানি উৎক্ষেপিত করিয়া কহিল, আমি ভয় করিব কিসের? রমেশ তাহার কামরায় প্রবেশ করিয়া বাতি নিবাইয়া দিয়া শুইয়া পড়িল। মনে মনে কহিল, কমলাকে পরিত্যাগ করিবার কোনো পথ নাই, অতএব হেমনলিনীকে বিদায়। আজ ইহাই স্থির হইল, আর দ্বিধা করা চলে না। হেমনলিনীকে বিদায় বলিতে যে জীবন হইতে কতখানি বিদায়, তাহা অন্ধকারের মধ্যে শুইয়া রমেশ অনুভব করিতে লাগিল। রমেশ আর বিছানায় চুপ করিয়া থাকিতে পারিল না, উঠিয়া বাহিরে আসিল। নিশিথিনীর অন্ধকারে একবার অনুভব করিল যে তাহারই লজ্জা, তাহারই বেদনা অনন্ত দেশ ও অনন্তকালকে আবৃত করিয়া নাই। আকাশ পূর্ণ করিয়া চিরকালের জ্যোতির্লোক সকল স্তব্ধ হইয়া আছে। রমেশ ও হেমনলিনীর ক্ষুদ্র ইতিহাসটুকু তাহাদিগকে স্পর্শ করিতেছে না। এই আশ্বিনের নদী তাহার নির্জন বালুতটে প্রফুল্ল কাশবনের তলদেশ দিয়া এমন এক নক্ষত্রালোকিত রজনীতে নিষুপ্ত গ্রামগুলির বনপ্রান্ত ছায়ায় প্রবাহিত হইয়া চলে। যখন রমেশের জীবনের সমস্ত ধিক্কার শ্মশানের ভস্মমুষ্টির মধ্যে চিরধৈর্যময়ী ধরণীতে মিশাইয়া চিরদিনের মতো নীরব হইয়া গেছে। পরদিন কমলা যখন ঘুম হইতে জাগিল, তখন ভোর রাত্রি। চারিদিকে চাহিয়া দেখিল ঘরে কেহ নাই। মনে পড়িয়া গেল সে জাহাজে আছে। আস্তে আস্তে উঠিয়া দরজা ফাঁক করিয়া দেখিল নিস্তব্ধ জলের উপর সূক্ষ্ম একটুখানি শুভ্র কুয়াশার আচ্ছাদন পড়িয়াছে। অন্ধকার পাণ্ডুবর্ণ হইয়া আসিয়াছে। পূর্ব দিকের তরুশ্রেণীর পশ্চাতের আকাশে ফুটিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে নদীর পাণ্ডুর নীলধারা জলের ডিঙ্গির সাদা সাদা পাল খচিত খচিত হইয়া উঠিল। কমলা কোনো মতেই ভাবিয়া পাইল না তাহার মনের মধ্যে কি একটা গুড়ো বেদনা পীড়ন করিতেছে। শরৎকালের এই শিশির বাষ্পম্বরা উষা কেন তাহার আনন্দমূর্তি উদ্ঘাটন করিতেছে না? কেন একটা অশ্রুজলের আবেগ বালিকার বুকের ভিতর হইতে কণ্ঠ বাহিয়া চোখের কাছে বার বার আকুল হইয়া উঠিতেছে? তাহার শ্বশুর নাই, শাশুড়ি নাই, সঙ্গিনী নাই, সজ্জন পরিজন কেহই নাই, এ কথা কাল তো তাহার মনে ছিল না। ইতিমধ্যে কি ঘটিয়াছে যাহাতে আজ তাহার মনে হইতেছে একলা রমেশ মাত্র তাহার সম্পূর্ণ নির্ভরস্থল নহে? কেন মনে হইতেছে এই বিশ্বভুবন অত্যন্ত বৃহৎ এবং সে বালিকা অত্যন্ত ক্ষুদ্র? কমলা অনেকক্ষণ দরজা ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। নদীর জলপ্রবাহ তরল স্বর্ণস্রোতের মতো জ্বলিতে লাগিল। খালাসিরা তখন কাজে লাগিয়াছে। ইঞ্জিন ধক ধক করিতে আরম্ভ করিয়াছে। নোঙর তোলা জাহাজ ঠেলাঠেলির শব্দে অকাল জাগ্রত শিশুর দল নদীর তীরে ছুটিয়া আসিয়াছে।
এমন সময় রমেশ এই গোলমালে জাগিয়া উঠিয়া কমলার খবর লইবার জন্য তাহার দ্বারের সম্মুখে আসিয়া উপস্থিত হইল। কমলা চকিত হইল। আঁচল যথাস্থানে থাকা সত্ত্বেও তাহা আরেকটু টানিয়া আপনাকে যেন বিশেষভাবে আচ্ছাদনের চেষ্টা করিল। রমেশ কহিল, কমলা, তোমার মুখ হাত ধোয়া হইয়াছে? এই প্রশ্নে যেন কমলার রাগ হইতে পারে। তাহাকে জিজ্ঞাসা করিলে সে কিছুতেই বলিতে পারিল না, কিন্তু হঠাৎ রাগ হইল। সে অন্যদিকে মুখ করিয়া কেবল মাথা নাড়িল মাত্র। রমেশ কহিল, বেলা হইলে লোকজন উঠিয়া পড়িবে, এই বেলা তৈরি হইয়া লাও। কমলা তাহার কোনো উত্তর না করিয়া কোচানো শাড়ি, গামছা ও একটা জামা চৌকির উপর হইতে তুলিয়া লইয়া দ্রুতপদে রমেশের পাশ দিয়া স্নানের ঘরে চলিয়া গেল। রমেশ যে প্রাতকালে উঠিয়া কমলাকে এই যত্নটুকু করিতে আসিল, ইহা কমলার কাছে কেবল যে অত্যন্ত অনাবশ্যক বোধ হইল তাহা নহে, ইহা যেন তাহাকে অপমান করিল। রমেশের আত্মীয়তার সীমা যে কেবল খানিকটা দূর পর্যন্ত, এক জায়গায় আসিয়া তাহা যে বাঁধিয়া যায়, ইহা সহসা কমলা অনুভব করিতে পারিয়াছে। শ্বশুর বাড়ির কোনো গুরুজন তাহাকে লজ্জা করিতে শেখায় নাই। মাথায় কোন অবস্থায় ঘোমটার পরিমাণ কতখানি হওয়া উচিত তাহাও তাহার অভ্যস্ত হয় নাই। কিন্তু রমেশ সম্মুখে আসিতেই আজ কেন অকারণে তাহার বুকের ভিতরটায় লজ্জায় কুণ্ঠিত হইতে লাগিল। স্নান সারিয়া কমলা যখন তাহার কামরায় আসিয়া বসিল, তখন তাহার দিনের কর্ম তাহার সম্মুখবর্তী হইল। কাঁধের উপর হইতে আঁচলে বাঁধা চাবির গোছা লইয়া কাপড়ের পোর্টমান্টো খুলিতেই তাহার মধ্যে ছোট ক্যাশ বাক্সটি নজরে পড়িল। এই ক্যাশ বাক্সটি লইয়া কাল কমলা একটি নতুন গৌরব লাভ করিয়াছিল। তাকে একটি স্বাধীন শক্তি আসিয়াছিল। তাই সে বহু যত্ন করিয়া বাক্সটি তাহার কাপড়ের তোরঙ্গের মধ্যে চাবি বন্ধ করিয়া রাখিয়াছিল। আজ কমলা সে বাক্স হাতে তুলিয়া লইয়া উল্লাস বোধ করিল না। আজ এ বাক্সকে ঠিক নিজের বাক্স মনে হইল না, ইহা রমেশেরই বাক্স। এই বাক্সের মধ্যে কমলার পূর্ণ স্বাধীনতা নাই, সুতরাং এ টাকার বাক্স কমলার পক্ষে একটি ভার মাত্র। রমেশ ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, খোলা বাক্সের মধ্যে কি হিয়ালির সন্ধান পাইয়াছ? চুপচাপ বসিয়া যে। কমলা ক্যাশ বাক্স তুলিয়া ধরিয়া কহিল, এই তোমার বাক্স। রমেশ কহিল, ও আমি লইয়া কি করিব? কমলা কহিল, তোমার যেমন দরকার সেই বুঝিয়া আমাকে জিনিসপত্র আনাইয়া দাও। রমেশ কহিল, তোমার বুঝি কিছুই দরকার নাই? কমলা ঘাড় ঈষৎ বাঁকাইয়া কহিল, টাকায় আমার কিসের দরকার? রমেশ হাসিয়া কহিল, এত বড় কথাটা কয়জন লোক বলিতে পারে? যা হোক, যেটা তোমার এত অনাদরের সেইটাই কি পরকে দিতে হয়? আমিও লইব কেন? কমলা কোনো উত্তর না করিয়া মেঝের উপর ক্যাশ বাক্স রাখিয়া দিল। রমেশ কহিল, আচ্ছা কমলা, সত্য করিয়া বলো, আমি আমার গল্প শেষ করি নাই বলিয়া তুমি আমার উপর রাগ করিয়াছ? কমলা মুখ নিচু করিয়া কহিল, রাগ কে করিয়াছে? রমেশ কহিল, রাগ যে না করিয়াছে সে ওই ক্যাশ বাক্সটি রাখুক, তাহা হইলেই বুঝিব তাহার কথা সত্য। কমলা কহিল, রাগ না করিলেই বুঝি ক্যাশ বাক্স রাখিতে হইবে? তোমার জিনিস তুমি রাখো না কেন? রমেশ কহিল, আমার জিনিস তো নয়, দিয়া কাড়াইয়া লইলে যে মরিয়া ব্রহ্মদৈত্য হইতে হইবে, আমার বুঝি সে ভয় নাই? রমেশের ব্রহ্মদৈত্য হইবার আশঙ্কায় কমলার হঠাৎ হাসি পাইয়া গেল। সে হাসিতে হাসিতে কহিল, কখনো না, দিয়া কাড়াইয়া লইলে বুঝি ব্রহ্মদৈত্য হইতে হয়? আমি তো কখনো শুনি নাই। এই অকস্মাৎ হাসি হইতে সন্ধির সূত্রপাত হইল। রমেশ কহিল, অন্যের কাছে কেমন করিয়া শুনিবে? যদি কখনো কখনো ব্রহ্মদৈত্যের দেখা পাও, তাহাকে জিজ্ঞাসা করিয়া সত্য মিথ্যা জানিতে পারিবে। কমলা হঠাৎ কৌতূহলী হইয়া উঠিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা ঠাট্টা নয়, তুমি কখনো সত্যকার ব্রহ্মদৈত্য দেখিয়াছ? রমেশ কহিল, সত্যকার নয়, এমন অনেক ব্রহ্মদৈত্য দেখিয়াছি, ঠিক খাঁটি জিনিসটি সংসারে দুর্লভ।
কমলা কহিল, কেন, উমেশ যে বলে। রমেশ কহিল, উমেশ? উমেশ ব্যক্তিটি কে? কমলা কহিল, হ্যাঁ, ওই যে ছেলেটি আমাদের সঙ্গে যাইতেছে, ও নিজে ব্রহ্মদত্ত দেখিয়েছে। রমেশ কহিল, এ সমস্ত বিষয়ে আমি উমেশের সমকক্ষ নই, এ কথা আমাকে স্বীকার করিতেই হইবে। ইতিমধ্যে বহু চেষ্টায় খালাসিরা জল জাহাজ ভাসাইয়া ছাড়িয়া দিয়াছে। অল্প দূর গেছে, এমন সময় মাথায় একটা চাঙারি লইয়া একটা লোক তীর দিয়া ছুটিতে ছুটিতে হাত তুলিয়া জাহাজ থামাইবার জন্য অনুনয় করিতে লাগিল। সারেং তাহার ব্যাকুলতার দিকপাত করিল না। তখন সে লোকটা রমেশের প্রতি লক্ষ্য করিয়া বাবু বাবু বলিয়া চিৎকার আরম্ভ করিয়া দিল। রমেশ কহিল, আমাকে লোকটা স্টিমারের টিকিট বাবু বলিয়া মনে করিয়াছে। রমেশ তাহাকে দুই হাত ঘুরাইয়া জানাইয়া দিল স্টিমার থামাইবার ক্ষমতা তাহার নাই। হঠাৎ কমলা বলিয়া উঠিল, ওই তো উমেশ, না না, ওকে ফেলিয়া যাইও না, ওকে তুলিয়া লও। রমেশ কহিল, আমার কথা স্টিমার থামিবে কেন? কমলা কাতর হইয়া কহিল, না, তুমি থামাইতে বলো, বলো না তুমি, ডাঙ্গা তো বেশি দূর নয়। রমেশ তখন সারেংকে দিয়া স্টিমার থামাইতে অনুরোধ করিল। সারেং কহিল, বাবু, কোম্পানির নিয়ম নাই। কমলা বাহির হইয়া গিয়া কহিল, উহাকে ফেলিয়া যাইতে পারিব না, একটু থামাও, ও আমাদের উমেশ। রমেশ তখন নিয়ম লঙ্ঘন ও আপত্তি ভঞ্জনের সহজ উপায় অবলম্বন করিল। পুরস্কারের আশ্বাসে সারেং জাহাজ থামাইয়া উমেশকে তুলিয়া লইয়া তাহার প্রতি বহুতর ভর্ৎসনা প্রয়োগ করিতে লাগিল। সে তাহাতে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কমলার পায়ের কাছে ঝুড়িটা নামাইয়া যেন কিছুই হয় নাই এমনিভাবে হাসিতে লাগিল। কমলার তখনও বক্ষের ক্ষোভ দূর হয় নাই। সে কহিল, হাসছিস যে? জাহাজ যদি না থামিত তবে তোর কি হইত? উমেশ তাহার স্পষ্ট উত্তর না করিয়া ঝুড়িটা উজাড় করিয়া দিল। এককাদি কাঁচকলা, কয়েক রকম শাক, কুমড়ার ফুল, বেগুন বাহির হইয়া পড়িল। কমলা জিজ্ঞাসা করিল, এ সমস্ত কোথা হইতে আনিলি? উমেশ সংগ্রহের যাহা ইতিহাস দিল তাহা কিছুমাত্র সন্তোষজনক নহে। গতকাল বাজার হইতে দধি প্রভৃতি কিনিতে যাইবার সময় সে গ্রামস্থ কাহারও চালে, কাহারও বা খেতে এই সমস্ত ভোজ্য পদার্থ লক্ষ্য করিয়াছিল। আজ ভোরে জাহাজ ছাড়িবার পূর্বে তীরে নামিয়া এইগুলি যথাস্থান হইতে চয়ন নির্বাচনের প্রবৃত্ত হইয়াছিল, কাহারও সম্মতির অপেক্ষা রাখে নাই। রমেশ অত্যন্ত বিরক্ত হইয়া উঠিল। পরের ক্ষেত হইতে তুই এই সমস্ত চুরি করিয়া আনিয়াছিস? উমেশ কহিল, চুরি করিব কেন? খেতে কত ছিল, আমি অল্প এই কটি আনিয়াছি, বই তো নয়, ইহাতে ক্ষতি কি হইয়াছে? রমেশ কহিল, অল্প আনিলে চুরি হয় না, লক্ষ্মী ছাড়া, যা এ সমস্ত এখান হইতে লইয়া যা। উমেশ করুণ নেত্রে একবার কমলার মুখের দিকে চাহিয়া কহিল, মা, এইগুলিকে আমাদের দেশে পিড়িং শাক বলে, ইহা চচ্চড়ি বড় সরেস হয়, আর এইগুলো বেতর শাক। রমেশ দ্বিগুণ বিরক্ত হইয়া কহিল, নিয়ে যা তোর পিড়িং শাক, নইলে আমি সমস্ত নদীর জলে ফেলিয়া দিব। এ সম্বন্ধে কর্তব্য নিরূপণের জন্য সে কমলার মুখের দিকে চাহিল। কমলা লইয়া যাইবার জন্য সংকেত করিল। সেই সংকেতের মধ্যে করুণা মিশ্রিত গোপন প্রসন্নতা দেখিয়া উমেশ শাকসবজিগুলি কুড়াইয়া চুবড়ির মধ্যে লইয়া ধীরে ধীরে প্রস্থান করিল। রমেশ কহিল, এ ভারী অন্যায়, ছেলেটাকে তুমি প্রশ্রয় দিও না। রমেশ চিঠিপত্র লিখিবার জন্য তাহার কামরায় চলিয়া গেল। কমলা মুখ বাড়াইয়া দেখিল, সেকেন্ড ক্লাসের ডেক পাড়াইয়া জাহাজের হালের দিকে, যেখানে তাহাদের দরমার ঢাকা রান্নার স্থান নির্দিষ্ট হইয়াছে, সেইখানে উমেশ চুপ করিয়া বসিয়া আছে। সেকেন্ড ক্লাসে যাত্রী কেহ ছিল না। কমলা মাথায় গায়ে একটা র্যাপার জড়াইয়া উমেশের কাছে গিয়া কহিল, সেগুলো সব ফেলিয়া দিয়েছিস নাকি? উমেশ কহিল, ফেলিতে যাইব কেন, এই ঘরের মধ্যেই সব রাখিয়াছি। কমলা রাগিবার চেষ্টা করিয়া কহিল, কিন্তু তুই ভারী অন্যায় করিয়াছিস, আর কখনো এমন কাজ করিস নে। দেখ দেখি, স্টিমার যদি চলিয়া যাইত। এই বলিয়া ঘরের মধ্যে গিয়া কমলা উদ্ধত স্বরে কহিল, আন বটি আন। উমেশ বটি আনিয়া দিল।
কমলা সবেগে উমেশের আহৃত তরকারি কুটিতে প্রবৃত্ত হইল। উমেশ কহিল, মা, এই শাকগুলোর সঙ্গে সর্ষে বাটা খুব চমৎকার হয়। কমলা ক্রুদ্ধস্বরে কহিল, আচ্ছা, তবে সর্ষে বাট। এমনি করিয়া উমেশ যাহাতে প্রশ্রয় না পায়, কমলা সেই সতর্কতা অবলম্বন করিল। বিশেষ গম্ভীর মুখে তাহার শাক, তাহার তরকারি, তাহার বেগুন কুটিয়া রান্না চড়াইয়া দিল। হাই, এই গৃহচ্যুত ছেলেটাকে প্রশ্রয় না দিয়েই বা কমলা থাকে কি করিয়া? শাক চুরির গুরুত্ব যে কতখানি তাহা কমলা ঠিক বোঝে না, কিন্তু নিরাশ্রয় ছেলের নির্ভর লালসা সে কত একান্ত তাহা সে বোঝে। ওই যে কমলাকে একটুখানি খুশি করিবার জন্য ওই লক্ষ্মী ছাড়া বালক কাল হইতে এই কয়েকটা শাক সংগ্রহের অবসর খুঁজিয়া বেড়াইতেছিল, আর একটু হইলে স্টিমার হইতে ভ্রষ্ট হইয়াছিল। ইহার করুণা কি কমলাকে স্পর্শ না করিয়া থাকিতে পারে? কমলা কহিল, উমেশ, তোর জন্য কালকের সেই দই কিছু বাকি আছে, তোকে আজ আবার দই খাওয়াইব, কিন্তু খবরদার এমন কাজ আর কখনো করিস নে। উমেশ অত্যন্ত দুঃখিত হইয়া কহিল, মা, তবে সে দই তুমি কাল খাও নাই? তোর মতো দইয়ের উপর আমার অত লোভ নাই, কিন্তু উমেশ, সপ্ত হইল, মাছের জোগাড় কি হইবে? মাছ না পাইলে বাবুকে খাইতে দিব কি? উমেশ কহিল, মাছের জোগাড় করিতে পারি মা, কিন্তু সেটা তো মিনি পয়সায় হইবার জো নেই। কমলা পুনরায় শাসন কার্যে প্রবৃত্ত হইল। তাহার সুন্দর দুটি ভ্রুকুঞ্চিত করিয়া চেষ্টা করিয়া কহিল, উমেশ, তোর মতো নির্বোধ আমি তো দেখি নাই। আমি কি তোকে বিনি পয়সায় জিনিস সংগ্রহ করিতে বলিয়াছি? গতকাল উমেশের মনে কি করিয়া একটা ধারণা হইয়া গেছে যে কমলা রমেশের কাছ হইতে টাকা আদায় করাটা সহজ মনে করে না। তাছাড়া সব শুদ্ধ জড়াইয়া রমেশকে তাহার ভালো লাগে নাই। সেই জন্য রমেশের অপেক্ষা না করিয়া কেবল সে এবং কমলা এই দুই নিরুপায়ে মিলিয়া কি উপায়ে সংসার চালাইতে পারে তাহার গুটি কতক সহজ কৌশল সে মনে মনেও উদ্ভাবন করিতেছিল। শাক, বেগুন, কাঁচকলা সম্বন্ধে সে এক প্রকার নিশ্চিত হইয়াছিল, কিন্তু মাছটার বিষয়ে এখনো সে যুক্তি স্থির করিতে পারে নাই। পৃথিবীতে নিঃস্বার্থ ভক্তির জোরে সামান্য দই মাছ পর্যন্ত জোটানো যায় না, পয়সা চাই। সুতরাং কমলার এই অকিঞ্চন ভক্ত বালকটার পক্ষে পৃথিবীর সহজ জায়গা নহে। কিছু কাতর হইয়া কহিল, মা, তুমি বাবুকে বলিয়া কোনো মতে গন্ডা পাচেক পয়সা জোগাড় করিতে পারো, তবে একটা বড় রুই আনিতে পারি। কমলা উদ্বিগ্ন হইয়া কহিল, না না, তোকে আর স্টিমার হইতে নামিতে দিব না। এবার তুই ডাঙ্গায় পড়িয়া থাকিলে তোকে কেহ আর তুলিয়া লইবে না। উমেশ কহিল, ডাঙ্গায় নামিব কেন? আজ ভোরে খালাসিদের জালে খুব বড় মাছ পড়িয়াছে, এক আধটা বেচিতেও পারে। শুনিয়া দ্রুতবেগে কমলা একটা টাকা আনিয়া উমেশের হাতে দিল। কহিল, যাহা লাগে দিয়া বাকি ফিরিয়ে আনিস। উমেশ মাছ আনিল, কিন্তু কিছু ফিরিয়া আনিল না। বলিল, 1 টাকার কমে কিছুতেই দিল না। কথাটা যে খাঁটি সত্য নহে তাহা কমলা বুঝিল। একটু হাসিয়া কহিল, এবার স্টিমার থামিলে টাকা ভাঙাইয়া রাখিতে হইবে। উমেশ গম্ভীর মুখে কহিল, সেটা খুব দরকার? আস্ত টাকা একবার বাহির হইলে ফেরানো শক্ত। আহার করিতে প্রবৃত্ত হইয়া রমেশ কহিল, বড় চমৎকার হইয়াছে, কিন্তু এ সমস্ত জোটাইলে কোথা হইতে? এ যে রুই মাছের মুড়ো। বলিয়া মুড়োটা সযত্নে তুলিয়া ধরিয়া কহিল, এ তো স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, এ যে সত্যি মুড়ো, যাহাকে বলে রোহিত মৎস্য তাহারই উত্তমাঙ্গ। এই রূপে সেদিনকার মধ্যাহ্ন ভোজন বেশ সমারোহের সহিত সম্পন্ন হইল। রমেশ ডেকে আরাম কেদারায় গিয়া পরিপাক ক্রিয়ায় মনোযোগ দিল। কমলা তখন উমেশকে খাওয়াইতে বসিল। মাছের চচ্চড়িটা উমেশের এত ভালো লাগিল যে ভোজনের উৎসাহটা কৌতুকবহ না হইয়া ক্রমে আশঙ্কাজনক হইয়া উঠিল। উৎকণ্ঠিত কমলা কহিল, উমেশ, আর খাস নে, তোর জন্য চচ্চড়িটা রাখিয়া দিলাম, আবার রাতে খাইবি। এই রূপে দিবস কর্মের এবং হাস্য কৌতুকের
প্রাতকালের হৃদয় ভারটা কখন যে দূর হইয়া গেল তাহা কমলা জানিতে পারিল না। ক্রমে দিন শেষ হইয়া আসিল। সূর্যের আলো বাঁকা হইয়া দীর্ঘতর ছটায় পশ্চিম দিক হইতে জাহাজের ছাদ অধিকার করিয়া লইল। স্পন্দমান জলের উপর বৈকালের মন্দীভূত রৌদ্র ঝিকমিক করিতেছে। নদীর দুই তীরে নবীন শ্যাম সারস শস্য ক্ষেতের মাঝখানকার সংকীর্ণ পথ দিয়া গ্রাম্য রমণীরা গা ধুইবার জন্য ঘটকক্ষে করিয়া চলিয়া আসিতেছে। কমলা পান সাজা শেষ করিয়া চুল বাঁধিয়া মুখ হাত ধুইয়া কাপড় ছাড়িয়া সন্ধ্যার জন্য প্রস্তুত হইয়া লইল। সূর্য তখন গ্রামের বাঁশ বনগুলির পশ্চাতে অস্ত গিয়াছে। জাহাজ সেদিনকার মতো স্টেশন ঘাটে নোঙর ফেলিয়াছে। আজ কমলা রাতে রন্ধন ব্যাপার তেমন বেশি নহে। সকালের অনেক তরকারি এবেলায় কাজে লাগিবে। এ সময় রমেশ আসিয়া কহিল, মধ্যাহ্নে আজ গুরুভোজন হইয়াছে, এবেলা সে আর আহার করিবে না। কমলা বিমর্ষ হইয়া কহিল, কিছু খাইবে না? শুধু কেবল মাছ ভাজা দিয়া? রমেশ সংক্ষেপে কহিল, না, মাছ ভাজা থাক, বলিয়া চলিয়া গেল। কমলা তখন উমেশের পাতে সমস্ত মাছ ভাজা ও চচ্চড়ি উজাড় করিয়া ঢালিয়া দিল। উমেশ কহিল, তোমার জন্য কিছু রাখিলে না? সে কহিল, আমার খাওয়া হইয়া গেছে। এই রূপে কমলার এই ভাষ্যমান ক্ষুদ্র সংসারের একদিনের সমস্ত কর্তব্য সম্পন্ন হইয়া গেল। জ্যোৎস্না তখন জলে স্থলে ফুটিয়া উঠিয়াছে। তীরে গ্রাম নাই, ধানের ক্ষেতের ঘন কোমল সুবিস্তীর্ণ সবুজ জনশূন্যতার উপরে নিঃশব্দ শুভরাত্রি বিরোহিণীর মতো জাগিয়া রহিয়াছে। টিনের ছাদ দেওয়া যে ক্ষুদ্র কুটিরে স্টিমার আপিস, সেইখানে একটি শীর্ণদেহ কেরানি টুলের উপর বসিয়া ডেস্কের উপর ছোট কেরোসিনের বাতি লইয়া খাতা লিখিতেছিল। খোলা দরজার ভিতর দিয়া রমেশ সেই কেরানিটিকে দেখিতে পাইতেছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রমেশ ভাবিতেছিল, আমার ভাগ্য যদি আমাকে ওই কেরানিটির মতো একটি সংকীর্ণ অথচ সুস্পষ্ট জীবনযাত্রার মধ্যে বাঁধিয়া দিত। হিসাব লিখিতাম, কাজ করিতাম, কাজে ত্রুটি হইলে প্রভুর বকুনি খাইতাম, কাজ ছাড়িয়া রাত্রে বাসায় যাইতাম, তবে আমি বাঁচিতাম। ক্রমে আপিস ঘরের আলো নিভিয়া গেল। কেরানি ঘরে তালা বন্ধ করিয়া হিমের ভয়ে মাথায় র্যাপার মুড়ি দিয়া নির্জন শস্য ক্ষেতের মাঝখান দিয়া ধীরে ধীরে কোন দিকে চলিয়া গেল, আর দেখা গেল না। কমলা যে অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া জাহাজের রেল ধরিয়া পশ্চাতে দাঁড়াইয়াছিল, রমেশ তাহা জানিতে পারে নাই। কমলা মনে করিয়াছিল সন্ধ্যাবেলায় রমেশ তাহাকে ডাকিয়া লইবে। এই জন্য কাজকর্ম সারিয়া যখন দেখিল রমেশ তাহার খোঁজ লইতে আসিল না, তখন সে আপনি ধীরপদে জাহাজের ছাদে আসিয়া উপস্থিত হইল। কিন্তু তাহাকে হঠাৎ থমকাইয়া দাঁড়াইতে হইল। সে রমেশের কাছে যাইতে পারিল না। চাঁদের আলো রমেশের মুখের উপরে পড়িয়াছিল। সে মুখ যেন দূরে, বহু দূরে, কমলার সহিত তাহার সংসর্গ নাই। ধ্যানমগ্ন রমেশ এবং সেই সঙ্গীবিহীনা বালিকার মাঝখানে যেন জ্যোৎস্না উত্তরীয় দ্বারা আপাদমস্তকাচ্ছন্ন একটি বিরাট রাত্রি ওষ্ঠাধরের উপর তর্জনী রাখাইয়া নিঃশব্দে দাঁড়াইয়া পাহারা দিতেছে। রমেশ যখন দুই হাতের মধ্যে মুখ ঢাকিয়া টেবিলের উপর মুখ রাখিল, তখন কমলা ধীরে ধীরে তাহার কামরার দিকে গেল। পায়ের শব্দ করিল না, পাছে রমেশ টের পায় যে কমলা তাহার সন্ধান লইতে আসিয়াছে। কিন্তু তাহার শুইবার কামরা নির্জন, অন্ধকার। প্রবেশ করিয়া তাহার বুকের ভিতর কাঁপিয়া উঠিল। নিজেকে একান্তই পরিত্যক্ত এবং একাকিনী বলিয়া মনে হইল। সেই ক্ষুদ্র কাঠের ঘরটা একটা কোনো নিষ্ঠুর অপরিচিত জন্তুর হাঁ করা মুখের মতো তাহার কাছে আপনার অন্ধকার মেলিয়া দিল। কোথায় সে যাইবে? কোনখানে আপনার ক্ষুদ্র শরীরটিকে পাতাইয়া দিয়া সে চোখ বুজিয়া বলিতে পারিবে, এ আমার আপনার স্থান? ঘরের মধ্যে উঁকি মারিয়াই কমলা আবার বাহিরে আসিল। বাহিরে আসিবার সময় রমেশের ছাতাটা টিনের তোরঙ্গের উপর পড়িয়া গিয়া একটা শব্দ হইল। সেই শব্দে চকিত হইয়া রমেশ মুখ তুলিল এবং চৌকি ছাড়িয়া উঠিয়া দেখিল কমলা তাহার শুইবার কামরার সামনে দাঁড়াইয়া আছে। কহিল, এ কি কমলা, আমি মনে করিয়াছিলাম
তুমি এতক্ষণে শুইয়াছ? তোমার কি ভয় করিতেছে নাকি? আচ্ছা, আমি আর বাইরে বসিব না, আমি ওই পাশের ঘরেই শুইতে গেলাম, মাঝের দরজাটি বরঞ্চ খুলিয়া রাখিতেছি। কমলা উদ্ধত স্বরে কহিল, ভয় আমি করি না, বলিয়া সবেগে অন্ধকার ঘরের মধ্যে ঢুকিল এবং যে দরজা রমেশ খুলিয়া রাখিয়াছিল তাহা সে বন্ধ করিয়া দিল। বিছানার উপরে আপনাকে নিক্ষেপ করিয়া মুখের উপর একটি চাদর ঢাকিল। সে যেন জগতে আর কাহাকেও না পাইয়া কেবল আপনাকে দিয়া আপনাকে নিবিড়ভাবে বেষ্টন করিল। তাহার সমস্ত হৃদয় বিদ্রোহী হইয়া উঠিল। যেখানে নির্ভরতা নাই, স্বাধীনতা নাই, সেখানে প্রাণ বাঁচে কি করিয়া? রাতটি আর কাটে না। পাশের ঘরে রমেশ এতক্ষণে ঘুমিয়া পড়িয়াছে। বিছানার মধ্যে কমলা আর থাকিতে পারিল না, আস্তে আস্তে বাহিরে চলিয়া আসিল। জাহাজে রেলিং ধরিয়া তীরের দিকে চাহিয়া রইল। কোথাও জনপ্রাণীর সারা শব্দ নাই। চাঁদ পশ্চিমের দিকে নামিয়া পড়িয়াছে। দুই ধারের শস্য ক্ষেতের মাঝখান দিয়া যে সংকীর্ণ পদ অদৃশ্য হইয়া গেছে, সেই দিকে চাহিয়া কমলা ভাবিতে লাগিল, এই পথ দিয়া কত মেয়ে জল লইয়া প্রত্যহ আপন ঘরে যায়। ঘর ঘর বলিতেই তাহার প্রাণ যেন বুকের বাহিরে ছুটিয়া আসিতে লাগিল। একটুখানি মাত্র ঘর, কিন্তু সে ঘর কোথায়? শূন্য তীর ধুধু করিতেছে। প্রকাণ্ড আকাশ দিগন্ত হইতে দিগন্ত পর্যন্ত স্তব্ধ। অনাবশ্যক আকাশ, অনাবশ্যক পৃথিবী, ক্ষুদ্র বালিকার পক্ষে এই অন্তহীন বিশালতা অপরিসীম, অনাবশ্যক। কেবল তাহার একটি মাত্র ঘরের প্রয়োজন ছিল। এমন সময় হঠাৎ কমলা চমকিয়া উঠিল। কে একজন তাহার অনতি দূরে দাঁড়াইয়া আছে। ভয় নাই মা, আমি উমেশ। রাত যে অনেক হইয়াছে, ঘুম নাই কেন? এতক্ষণ যে অশ্রু পড়ে নাই, দেখিতে দেখিতে দুই চোখ দিয়া সেই অশ্রু উছলিয়া পড়িল। বড় বড় ফোঁটা কিছুতেই বাধা মানিল না, কেবলই ঝরিয়া পড়িতে লাগিল। ঘাড় বাঁকাইয়া কমলা উমেশের দিক হইতে মুখ ফিরাইয়া লইল। জলভার বইয়া মেঘ ভাসিয়া যাইতেছে। যেমনি তাহারই মতো আরো একটি গৃহহারা হাওয়ার স্পর্শ লাগে, অমনি সমস্ত জলের বোঝা ঝরিয়া পড়ে। এই গৃহহীন দরিদ্র বালকটার কাছ হইতে একটি যত্নের কথা শুনিবা মাত্র কমলা আপনার বুক ভরা অশ্রুর ভার আর রাখিতে পারিল না। একটা কোনো কথা বলিবার চেষ্টা করিল, কিন্তু রুদ্ধ কণ্ঠ দিয়া কথা বাহির হইল না। পীড়িত চিত্ত উমেশ কেমন করিয়া সান্ত্বনা দিতে হয় ভাবিয়া পাইল না। অবশেষে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ সে বলিয়া উঠিল, মা, তুমি যে সেই টাকাটা দিয়েছিলে, তার থেকে 7 আনা বাঁচিয়াছে। তখন কমলার অশ্রুর ভার লঘু হইয়াছে। উমেশের এই খাপছাড়া সংবাদে সে একটুখানি স্নেহমিশ্রিত হাসি হাসিয়া কহিল, আচ্ছা বেশ, সে তোর কাছে রাখিয়া দে, যা এখন শুতে যা। চাঁদ গাছের আড়ালে নামিয়া পড়িল। এবার কমলা বিছানায় আসিয়া যেমন শুইল, অমনি তাহার দুই শান্ত চক্ষু ঘুমে বুঝিয়া আসিল। প্রভাতের রৌদ্র যখন তাহার ঘরের দ্বারে করাঘাত করিল, তখনও সে নিদ্রায় মগ্ন। শ্রান্তির মধ্যে পরের দিন কমলার দিবসারম্ভ হইল। সেদিন তাহার চক্ষে সূর্যের আলোক ক্লান্ত, নদীর ধারা ক্লান্ত, তীরের তরুগুলি বহুদূর পথের পথিকের মতো ক্লান্ত। উমেশ যখন তাহার কাছে সহায়তা করিতে আসিল, কমলা শ্রান্ত কণ্ঠে কহিল, যা উমেশ, আমাকে আজ আর বিরক্ত করিস নে। উমেশ অল্পে ক্ষান্ত হইবার ছেলে নহে। সে কহিল, বিরক্ত করিব কেন মা, বাটনা বাটিতে আসিয়াছি। সকালবেলা রমেশ কমলার চোখ মুখের ভাব দেখিয়া জিজ্ঞাসা করিয়াছিল, কমলা, তোমার কি অসুখ করিয়াছে? এরূপ প্রশ্ন যে কতখানি অনাবশ্যক ও অসঙ্গত, কমলা তাহা একবার প্রবল গ্রীবা আন্দোলনের দ্বারা নিরুত্তরে প্রকাশ করিয়া রান্নাঘরের দিকে চলিয়া গেল। রমেশ বুঝিল সমস্যা ক্রমশ প্রতিদিনই কঠিন হইয়া আসিতেছে। অতি শীঘ্রই ইহার একটা মীমাংসা হওয়া আবশ্যক। হেমনলিনীর সঙ্গে একবার স্পষ্ট বোঝাপড়া হইয়া গেলে কর্তব্য নির্ধারণ সহজ হইবে। ইহা রমেশ মনে মনে আলোচনা করিয়া দেখিল।
অনেক চিন্তার পর হেমকে চিঠি লিখিতে বসিল। একবার লিখিতেছে, একবার কাটিতেছে। এমন সময়, মহাশয়, আপনার নাম? শুনিয়া চমকিয়া মুখ তুলিল। দেখিল একটি পৌরবয়স্ক ভদ্রলোক পাকা গোঁফ ও মাথার দিকটায় পাতলা চুলে টাকের আভাস লইয়া সম্মুখে উপস্থিত। রমেশের একান্ত নিবিষ্ট চিত্তের মনোযোগ চিঠির চিন্তা হইতে অকস্মাৎ উৎপাটিত হইয়া ক্ষণকালের জন্য বিভ্রান্ত হইয়া রহিল। আপনি ব্রাহ্মণ? নমস্কার, আপনার নাম রমেশবাবু, সে আমি পূর্বেই খবর লইয়াছি। তবু দেখুন, আমাদের দেশে নাম জিজ্ঞাসাটা পরিচয় একটা প্রণালী, ওটা ভদ্রতা। আজকাল কেহ কেহ ইহাতে রাগ করেন। আপনি যদি রাগ করিয়া থাকেন তো শোধ তুলুন, আমাকে জিজ্ঞাসা করুন, আমি নিজেই নাম বলিব। বাপের নাম বলিব, পিতামহের নাম বলিতে আপত্তি করিব না। রমেশ হাসিয়া কহিল, আমার রাগ এত বেশি ভয়ঙ্কর নয়, আপনার একলার নাম পাইলেই আমি খুশি হইব। আমার নাম ত্রৈলোক্য চক্রবর্তী। পশ্চিমে সকলেই আমাকে খুড়ো বলিয়া জানে। আপনি তো সৃষ্টি পড়িয়াছেন, ভারতবর্ষে ভরত ছিলেন চক্রবর্তী রাজা। আমি তেমনই সমস্ত পশ্চিম মুলুকের চক্রবর্তী খুড়ো। যখন পশ্চিমে যাইতেছেন তখন আমার পরিচয় আপনার অগোচর থাকিবে না। কিন্তু মহাশয়ের কোথায় যাওয়া হইতেছে? রমেশ কহিল, এখনো ঠিক করিয়া উঠিতে পারি নাই। ত্রৈলোক্যবাবু কহিলেন, আপনার ঠিক করিয়া উঠিতে বিলম্ব হয়, কিন্তু জাহাজে উঠিতে তো দেরি সহে নাই। রমেশ কহিল, একদিন গোয়ালন্দে নামিয়া দেখিলাম জাহাজে বাঁশি দিয়াছে। তখন এটা বেশ বোঝা গেল আমার মন স্থির করিতে যদি বা দেরি থাকে, কিন্তু জাহাজ ছাড়িতে দেরি নাই। সুতরাং যেটা তাড়াতাড়ির কাজ সেইটাই তাড়াতাড়ি সারিয়া ফেলিলাম। ত্রৈলোক্যবাবু কহিলেন, নমস্কার মহাশয়, আপনার প্রতি আমার ভক্তি হইতেছে। আমাদের সঙ্গে আপনার অনেক প্রভেদ। আমরা আগে মতি স্থির করি, তারপরে জাহাজে চড়ি, কারণ আমরা অত্যন্ত ভীরু স্বভাব। আপনি যাইবেন এটা স্থির করিয়েছেন, অথচ কোথায় যাইবেন কিছুই স্থির করেন নাই। কি কম কথা! পরিবার সঙ্গেই আছেন? হ্যাঁ বলিয়া এ প্রশ্নের উত্তর দিতে রমেশের মুহূর্তকালের জন্য খটকা বাঁধিল। তাহাকে নীরব দেখিয়া চক্রবর্তী কহিলেন, আমাকে মাফ করিবেন। পরিবার সঙ্গে আছেন সে খবরটা আমি বিশ্বস্ত সূত্রে পূর্বেই জানিয়াছি। বৌমা ওই ঘরটাতে রাঁধিতেছেন, আমিও পেটের দায়ে রান্নাঘরের সন্ধানে সেইখানে গিয়ে উপস্থিত। বৌমাকে বলিলাম, মা, আমাকে দেখিয়া সংকোচ করিও না, আমি পশ্চিম মুলুকের একমাত্র চক্রবর্তী খুড়ো। আহা, মা যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। আমি আবার কহিলাম, মা, রান্নাঘরটি যখন দখল করিয়াছ তখন অন্ন হইতে বঞ্চিত করিলে চলিবে না, আমি নিরুপায়। মা একটুখানি মধুর হাসিলেন। বুঝিলাম প্রসন্ন হইয়াছেন, আজ আর আমার ভাবনা নেই। পাঁজিতে শুভক্ষণ দেখিয়া প্রতিবারই তো বাহির হই, কিন্তু এমন সৌভাগ্য ফ্রিবারে ঘটে না। আপনি কাজে আছেন, আপনাকে আর বিরক্ত করিব না। যদি অনুমতি করেন তো বৌমাকে একটু সাহায্য করি। আমরা উপস্থিত থাকিতে তিনি পদ্মহস্তে বেড়ি ধরিবেন কেন? না না, আপনি লিখুন, আপনাকে উঠিতে হইবে না, আমি পরিচয় করিয়া লইতে জানি। এই বলিয়া চক্রবর্তী খুড়ো বিদায় হইয়া রান্নাঘরের দিকে গেলেন। গিয়াই কহিলেন, চমৎকার গন্ধ বাহির হইয়াছে, ঘণ্টটা যা হইবে তা মুখে তুলিবার পূর্বেই বোঝা যাইতেছে। কিন্তু অম্বলটা আমি রাঁধিব মা। পশ্চিমের গরমে যাহারা বাস না করে, অম্বলটা তাহারা ঠিক দরদ দিয়া রাঁধিতে পারে না। তুমি ভাবিতেছ বুড়োটা বলে কি? তেঁতুল নাই, অম্বল রাঁধিব কি দিয়া? কিন্তু আমি উপস্থিত থাকিতে তেঁতুলের ভাবনা তোমাকে ভাবিতে হইবে না। একটু সবুর করো, আমি সমস্ত জোগাড় করিয়া আনিতেছি। বলিয়া চক্রবর্তী কাগজের মোড়া একটা ভাঁড়ে কাসুন্দি আনিয়া উপস্থিত করিলেন। কহিলেন, আমি অম্বল যা রাঁধিব তা আজকের মতো খাইয়া বাকিটা তুলিয়া রাখিতে হইবে। মজিতে ঠিক 4 দিন লাগিবে। তারপরে একটুখানি মুখে তুলিয়া দিলেই বুঝিতে পারিবে চক্রবর্তী খুড়ো দেমাকও করে বটে, কিন্তু অম্বলও রাঁধে।
যাও মা, এবার যাও, মুখ হাত ধুইয়া লওগে, বেলা অনেক হইয়াছে। রান্না বাকি যা আছে আমি শেষ করিয়া দিতেছি। কিছু সংকোচ করিও না, আমার এ সমস্ত অভ্যাস আছে মা। আমার পরিবারের শরীর বরাবর কাহিল, তাহারই অরুচি সারাইবার জন্য অম্বল রাঁধিয়া আমার হাত পাকাইয়া গেছে। বুড়ার কথা শুনিয়া হাসিতেছ, কিন্তু ঠাট্টা নয় মা, এ সত্য কথা। কমলা হাসি মুখে কহিল, আমি আপনার কাছ থেকে অম্বল রাঁধা শিখিব। চক্রবর্তী মশাই কহিলেন, ওরে বাস রে, বিদ্যা কি এত সহজে দেওয়া যায়? একদিনেই শিখিয়া বিদ্যার গুমো যদি নষ্ট করি, তবে বিনা পানি অপ্রসন্ন হইবেন। 2-4 দিন এ বৃদ্ধকে খোসামত করিতে হইবে। আমাকে কি করিয়া খুশি করিতে হয় সে তোমাকে ভাবিয়া বাহির করিতে হইবে না, আমি নিজেই সমস্ত বিস্তারিত বলিয়া দিব। প্রথম দফায় আমি পানটা কিছু বেশি খাই, কিন্তু সুপুরি গোটা গোটা থাকিলে চলিবে না। আমাকে বশীভূত করা সহজ ব্যাপার না, কিন্তু মার ওই হাসি মুখখানিতে কাজ অনেকটা অগ্রসর হইয়াছে। ওরে, তোর নাম কি রে? উমেশ উত্তর দিল না, সে রাগিয়াছিল। তাহার মনে হইতেছিল কমলার স্নেহরাজ্যে বৃদ্ধ তাহার শরিক হইয়া আসিয়া উপস্থিত হইয়াছে। কমলা তাহাকে মৌন দেখিয়া কহিল, ওর নাম উমেশ। বৃদ্ধ কহিলেন, এই ছোকরাটি বেশ ভালো, একদমই ইহার মন পাওয়া যায় না, তাহা স্পষ্ট দেখিতেছি। কিন্তু দেখো মা, এর সঙ্গে আমার বনিবে, কিন্তু আর বেলা করিও না, আমার রান্না করিতে কিছুমাত্র বিলম্ব হইবে না। কমলা যে একটা শূন্যতা অনুভব করিতেছিল, এই বৃদ্ধকে পাইয়া তাহা ভুলিয়া গেল। রমেশও এই বৃদ্ধের আগমনে এখনকার মতো কতকটা নিশ্চিন্ত হইল। প্রথম কয় মাস যখন রমেশ কমলাকে আপনার স্ত্রী বলিয়াই জানিত, তখন তাহার আচরণ, তখন পরস্পরের বাধাবিহীন নিকটবর্তিতা এখনকার হইতে এতই তফাৎ যে এই হঠাৎ প্রভেদ বালিকার মনকে আঘাত না করিয়া থাকিতে পারে না। এমন সময় এই চক্রবর্তী আসিয়া রমেশের দিক হইতে কমলার চিন্তাকে যদি খানিকটা বিক্ষিপ্ত করিতে পারে, তবে রমেশের আপনার হৃদয়ের ক্ষতবেদনায় অখণ্ড মনোযোগ দিয়া বাঁচে। অদূরে তাহার কামরার দ্বারের কাছে আসিয়া কমলা দাঁড়াইল। তাহার মনের ইচ্ছা, কর্মহীন দীর্ঘ মধ্যাহ্নটা সে চক্রবর্তীকে একাকী দখল করিয়া বসে। চক্রবর্তী তাহাকে দেখিয়া বলিয়া উঠিল, না না মা, এটা ভালো হইল না, এটা কিছুতেই চলিবে না। কমলা কি ভালো হইল না কিছু বুঝিতে না পারিয়া আশ্চর্য ও কুণ্ঠিত হইয়া উঠিল। বৃদ্ধ কহিলেন, ওই যে ওই জুতোটা। রমেশবাবু, এটা আপনার কর্তৃক হইয়াছে, যা বলেন এটা আপনারা অধর্ম করিতেছেন। দেশের মাটিকে এই সকল চরণ স্পর্শ হইতে বঞ্চিত করিবেন না, তাহা হইলে দেশ মাটি হইবে। রামচন্দ্র যদি সীতাকে দশনের বুট পরাইতেন, তবে লক্ষণ কি 14 বৎসর বনে ফিরিয়া বেড়াইতে পারিতেন মনে করেন? কখনোই না। আমার কথা শুনিয়া রমেশবাবু হাসিতেছেন, মনে মনে ঠিক পছন্দ করিতেছেন না। না করিবারই কথা। আপনারা জাহাজের বাঁশি শুনিলেই আর থাকিতে পারেন না, একেবারে চড়িয়া বসেন, কিন্তু কোথায় যে যাইতেছেন তাহা একবারও ভাবেন না। রমেশ কহিল, খুড়ো, আপনি না হয় আমার গম্যস্থানটা ঠিক করিয়া দিন না, জাহাজের বাঁশিটার চেয়ে আপনার পরামর্শ পাকা হইবে। চক্রবর্তী কহিলেন, এই দেখুন, আপনার বিবেচনা শক্তি এরই মধ্যে উন্নতি লাভ করিয়াছে, অথচ অল্পক্ষণের পরিচয়। তবে আসুন, গাজীপুরেই আসুন। যাবে মা গাজীপুরে? সেখানে গোলাপের ক্ষেত আছে, সেখানে তোমার এই বৃদ্ধ ভক্তটাও থাকে। রমেশও কমলার মুখের দিকে চাহিল। কমলা তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। ইহার পরে উমেশ এবং চক্রবর্তীতে মিলিয়া লজ্জিত কমলার কামরায় সহাবস্থান স্থাপন করিল। ইহার পরে উমেশ ও চক্রবর্তীতে মিলিয়া লজ্জিত কমলার কামরায় সভা স্থাপন করিল। রমেশ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাহিরেই রহিয়া গেল। মধ্যাহ্নে জাহাজ ধকধক করিয়া চলিয়াছে। শারদ রৌদ্র রঞ্জিত দুই তীরের শান্তময় বৈচিত্র্য স্বপ্নের মতো চোখের উপর দিয়া পরিবর্তিত হইয়া চলিয়াছে।
কোথাও বা ধানের ক্ষেত, কোথাও বা নৌকা লাগানো ঘাট, কোথাও বা বালুর তীর, কোথাও বা গ্রামের গোয়াল, কোথাও বা গঞ্জের টিনের ছাদ, কোথাও বা প্রাচীন ছায়াবটের তলে খেয়াতরির অপেক্ষায় দু চারটি পাড়ের যাত্রী। এই শরৎ মধ্যাহ্নের সমুধুর স্তব্ধতার মধ্যে অদূরে কামরার ভিতর হইতে যখন ক্ষণে ক্ষণে কমলার স্নিগ্ধ কৌতুকহাস্য রমেশের কানে আসিয়া প্রবেশ করিল, তখন তাহার বুকে বাজিতে লাগিল। সমস্তই কি সুন্দর, অথচ কি সুদূর। রমেশের আত্মজীবনের সহিত কি নিদারুণ আঘাতে বিচ্ছিন্ন। তবে কি এবার চক্রবর্তী মশাইয়ের উপস্থিতি আমাদের কমলা ও রমেশের মধ্যে দূরত্ব কিছুটা কমাতে সাহায্য করবে, না আরো কিছু ঘটবে? এই গল্প শুনবো আমরা পরবর্তী পর্বে। আজকের গল্প পাঠে ছিলাম আমি প্রতিভা। আমার পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমার ভুল সংশোধনের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।